আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইনুল আবেদিন, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আজকে আমি ম্যানেজমেন্টের বিবি অনার্স থার্ড ইয়ার এবং MBA পার্ট 1 এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্স নিয়েই আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে তোমাদের সামনে আমি দুটি ছবি উপস্থাপন করছি। ছবি দুইটি দেখে তোমরা একটু অনুমান করার চেষ্টা করো আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। নিচের ছবিতে তোমরা একটু দেখো, এখানে ফিক্সড কস্ট, এখানে দেখা যাচ্ছে ভেরিয়েবল কস্ট। এগুলির সাথে তোমরা আগে থেকেই পরিচিত ছিলে। ফিক্সড কস্ট তার মানে যেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড থাকে, স্থির থাকে, কোনো চেঞ্জ হয় না, নির্দিষ্ট লিমিট পর্যন্ত। এরপরে ভেরিয়েবল কস্ট আবার চেঞ্জ হয়। তাহলে টু ফ্ল্যাক্স এ বাজেট উই নিড টু নো দ্যাট total variable costs are changed in direct proportion to changes in activity. Total variable cost-টা activity চেঞ্জের সাথে সাথে আনুপাতিক হারে চেঞ্জ হয়। এটা তোমরা আগে থেকেই জানো। Total fixed cost remain unchanged within the relevant range. টোটাল ফিক্সড কস্টটা একটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত থাকে। এবং এখানে বলা হয়েছে টু ফ্ল্যাক্স এ বাজেট, তাহলে এটা বাজেট নিয়েই কথা হচ্ছে। তাহলে বাজেট নিয়েই কথা হচ্ছে। বাজেটের বিভিন্ন স্তরের মধ্যে ফিক্সড কস্ট যেটা, সেটা ফিক্সড থাকবে, আনচেঞ্জ থাকবে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। আর ভেরিয়েবল কস্টটা বিভিন্ন লেভেলের অ্যাক্টিভিটির সাথে সাথে আনুপাতিক হারে ভেরিয়েবল কস্টও চেঞ্জ হবে। তাহলে একটু একটু কি আইডিয়া হচ্ছে তোমাদের? পুরোপুরি আইডিয়া তোমরা করতে পারবে উপরের ছবি যদি দেখো। এখানে দেখো জানুয়ারি মাসে ফ্যাক্টরি অ্যাক্টিভিটি তোমরা দেখো। এখানে তার বাজেট হচ্ছে এতটুক, ফ্যাক্টরি অ্যাক্টিভিটি এতটুক, বাজেট এতটুক। ফেব্রুয়ারি মাসে ফ্যাক্টরি অ্যাক্টিভিটি কমে আসছে, এটার চেয়ে অনেক কমে আসছে, তাহলে বাজেটও সাথে সাথে কমে আসছে। মার্চ মাসে ফেব্রুয়ারি চেয়ে ফ্যাক্টরি অ্যাক্টিভিটি একটু বেড়েছে, বাজেটও সাথে সাথে বেড়েছে। তাহলে এ বাজেট দ্যাট ভেরিজ according to the changing needs of a company or department. তাহলে একটা বাজেট যেটা কোম্পানি বা ডিপার্টমেন্টের পরিবর্তনশীল চাহিদার সাথে সমন্বয় করেই করা হয়। তাহলে জানুয়ারি মাসে আমার ফ্যাক্টরি অ্যাক্টিভিটি বেশি, আমার কাজ বেশি, বাজেটও বেশি, খরচও বেশি হবে। ফেব্রুয়ারি মাসে আমার কাজ কম, বাজেটও কম, তার মানে পণ্যের চাহিদা যদি কম হয়, আমি উৎপাদনও কম করব, তাহলে খরচও কম হবে, লাভও কম হবে। মার্চ মাসে আবার ফেব্রুয়ারি অপেক্ষা একটু বেশি, তাহলে আমার কাজও বেশি, উৎপাদনও বেশি, বাজেটও বেশি। তাহলে তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছ এটা কি নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। তাহলে এখানে বিভিন্ন লেভেলের ইনফরমেশন দেওয়া আছে, অ্যাক্টিভিটি লেভেল দেওয়া আছে। এই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমি একটা বাজেট করব, এই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আরেকটা বাজেট করব, এই
অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আরেকটা বাজেট করব। এটাকেই বলা হচ্ছে তাহলে কি? ফ্লেক্সিবল বাজেট। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল মানেই হচ্ছে নমনীয় বা পরিবর্তনযোগ্য। তাহলে যে বাজেটটা পরিবর্তনযোগ্য, তাহলে বাজেট কোন জিনিস? আমি যে ভবিষ্যতে একটা কাজ করার প্ল্যান করেছি, কোন কাজে কত টাকা খরচ হবে সেটা আগাম চিন্তা ভাবনা করা। তার মানে কি? পরিকল্পনার যেটা সংখ্যাত্মক প্রকাশ, তাকে বলা হচ্ছে বাজেট। আবার সেই বাজেটটা কাজের উপর ভিত্তি করে আমার যদি 10,000 ইউনিটের চাহিদা থাকে, 10,000 ইউনিট পণ্য উৎপাদন করলে খরচ কিরকম হবে, 8,000 ইউনিট পণ্য উৎপাদন করলে খরচ কিরকম হবে, 6,000 ইউনিট পণ্য উৎপাদন করলে খরচ কিরকম হবে বা ইনকাম কিরকম হবে, সেটা যখন আমি সংখ্যায় প্রকাশ করব, আগাম চিন্তা ভাবনা করে আমার নেট ইনকাম কত হতে পারে সেটা বের করব, তার নাম হচ্ছে কি? ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। আজকের ক্লাস থেকে আমার শিক্ষার্থীরা যা জানতে পারবে, দ্যাট মিনস যে লার্নিং আউটকামস আসবে, সেগুলি হচ্ছে স্টুডেন্টস উইল নো দ্য ডেফিনিশন অফ ফ্লেক্সিবল বাজেট অ্যান্ড ফিক্সড বাজেট। আমার শিক্ষার্থীরা ফ্লেক্সিবল বাজেট এবং ফিক্সড বাজেটের সংজ্ঞা দিতে পারবে। রিজনস অফ মেকিং ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট তৈরি করার কারণ বা ফ্লেক্সিবল বাজেট কেন তৈরি করা হয় সেটা বুঝতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেটের বৈশিষ্ট্য জানতে পারবে। স্টেপস টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য কি কি স্টেপ আমাকে মেনে চলতে হয় প্রধানত, সেগুলি জানতে পারবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেটের বাস্তব প্রয়োগ তারা জানতে পারবে। তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমেই আসি, হোয়াট ইজ ফ্লেক্সিবল বাজেট? ফ্লেক্সিবল বাজেট to cope with the future uncertainty of sale, it is very necessary to make different level of production budget in early year. ভবিষ্যতের অনিশ্চিত বিক্রয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদেরকে শুরুতেই বিভিন্ন লেভেলের উপর ভিত্তি করে উৎপাদনের স্তর ঠিক করে ফেলতে হয়। এটা খুবই জরুরি। ইন ডিফারেন্ট রেঞ্জ অর ভেরিয়াস লেভেল অফ অ্যাক্টিভিটি, মেকিং দ্য ফিউচার সেল অ্যাডজাস্টেবল বাজেট ইজ কল্ড ফ্লেক্সিবল বাজেট। তাহলে আমি যে বিভিন্ন কার্যস্তরের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বাজেট তৈরি করেছি ভবিষ্যতের বিক্রয়ের সাথে সমন্বয় করার জন্য, তাকেই বলা হচ্ছে কি? ফ্লেক্সিবল বাজেট। তাহলে ভবিষ্যতের বিক্রয় আমার 6,000 হতে পারে, 8,000 হতে পারে, আমার 10,000 হতে পারে। তাহলে আমি যেটা ফোরকাস্ট করেছি 6 থেকে 10-এর মধ্যে থাকতে পারে, সেটার উপর ভিত্তি করে আমি 6,000-এর উপর ভিত্তি করে একটা বাজেট করেছি। 8,000 ইউনিট পণ্য যদি আমার উৎপাদন করতে হয়, ডিমান্ড যদি 8,000 ইউনিট হয়, তাহলে আমি কি করব? তখন খরচ কিরকম হতে পারে, ইনকাম কিরকম হতে পারে। হঠাৎ আমার ডিমান্ড বেড়েছে 10,000 পণ্যের চাহিদা, সেই ক্ষেত্রে আমার খরচ কিরকম হতে পারে, ইনকাম কিরকম হতে পারে। তাহলে এইভাবে যখন আমি 3টা স্তরের উপর বাজেট তৈরি করব, তাকেই বলা হচ্ছে কি? ফ্লেক্সিবল বাজেট। হিয়ার অ্যাকচুয়াল কস্ট ইজ কম্পেয়ারেবল উইথ ডিফারেন্ট বাজেট। এখানে যেটা বাস্তবে যে খরচটা হবে সেটা আমরা 3টা লেভেলের সাথে তুলনা করতে পারি। তাহলে যদি খরচ বেশি হয়, তাহলে আমি বুঝতে পারবো এটা আমার উৎপাদন যেহেতু 10,000 হচ্ছে, 10,000-এর সাথে মিলে যাবে। যদি এর চেয়ে একটু কম হয়, 8,000-এর সাথে মিলে যাবে। যদি 6,000 হয়, 6,000-এর সাথে মিলে যাবে। কোনোটার সাথে প্রায় কাছাকাছি মিলে যাবে আমার ফোরকাস্টিং যদি আমি ঠিক মতো করতে পারি।
তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত বিক্রয়ের সাথে সমন্বয় করার জন্য আমি যখন বিভিন্ন কার্যস্তর ঠিক করে ওইটার উপর বাজেট তৈরি করব, কয়েকটা বাজেট তৈরি করব, তার নাম হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। আমি এক জায়গায় ফিক্সড থাকবো না, এটাকেই বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আমি আরো একটা উদাহরণ দিতে পারি। তোমরা যে শিক্ষা সফরে যাও, তুমি ধরে নিয়েছো 100 জন স্টুডেন্ট যাবে। এখন 100 জন স্টুডেন্ট যে যাবে, 100 জন স্টুডেন্টের জন্য তুমি কয়টা গাড়ি ঠিক করবে? তাহলে 100 জন স্টুডেন্টের চেয়ে 20 জন হয়তো বাড়তেও পারে, আবার 20 জন কমতেও পারে। এই ক্ষেত্রে 20 জন যে বেড়েছে তার জন্য ভেরিয়েবল কস্ট বাড়বে, কিন্তু ফিক্সড কস্ট ফিক্সডই থাকবে। তাহলে তুমি কিন্তু আগে থেকেই একটা চিন্তা ভাবনা করে 120 জন গেলে তোমার খরচ কিরকম যাবে, 100 জন গেলে শিক্ষা সফরে তাহলে খরচ কিরকম যাবে, 80 জন হলে তাহলে খরচ কিরকম যাবে। তিনটা প্ল্যান যদি তুমি আগে থেকেই করে রাখো, তাহলে ফ্লাকচুয়েট করলেও কোনো সমস্যা নাই, তুমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবে। এটাকেই বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। একই রকম উৎপাদন ক্ষেত্রে আমার উৎপাদন সব সময় 8000 হবে না, সব সময় 10,000 হবে না, সব সময় 6000 হবে না। আমাকে ফোরকাস্ট করতে হবে আমার পণ্যের চাহিদা কিরকম, কোন রেঞ্জের ভিতরে। সেই রেঞ্জের ভিতরেই আমি কয়েকটা বাজেট যদি করে রাখি, তখন তার নাম হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট। আশা করছি তোমরা ফ্লেক্সিবল বাজেট বুঝতে পেরেছো। সংক্ষেপে যদি আমি বলি, ফ্লেক্সিবল বাজেট ইজ এ টাইপ অফ ভেরিয়েবল বাজেট that predicts the production or output based on a changing level of business activities. পরিবর্তনশীল স্তরের উপর ভিত্তি করে আমি যখন আমার উৎপাদন পূর্বানুমান করব, তাকে বলা হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেটের কি সুবিধা? ডিটারমাইন্স দ্য প্রোডাকশন লেভেল ইন ডিফারেন্ট মার্কেট অ্যান্ড বিজনেস কন্ডিশনস। বিভিন্ন স্তরে আমার উৎপাদন কতটুকু হতে পারে সেটা নির্ণয় করার ক্ষেত্রে ফ্লেক্সিবল বাজেট আমাকে হেল্প করে দেয়। তাহলে আমরা সংক্ষেপে যেটা মনে রাখবো, ফ্লেক্সিবল বাজেট ইজ এ টাইপ অফ ভেরিয়েবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট হচ্ছে একটা পরিবর্তনশীল বাজেটের ধরন। পরিবর্তনশীল বাজেট, এটা কিন্তু ফিক্সড থাকবে না, স্ট্যাটিক না, নট ফিক্সড। তাহলে এটা পরিবর্তনশীল বাজেটের একটি ধরন, যার মাধ্যমে আমরা আমার উৎপাদন কতটুকু হওয়া উচিত সেটা নির্ণয় করতে পারি। এরপরে আসি, why flexible budget is made? ফ্লেক্সিবল বাজেট কেন তৈরি করা হয়? টু কম্পেয়ার বাজেটেড কস্ট অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট। আমার প্রাক্কলিত খরচ এবং প্রকৃত খরচের তুলনা করার জন্য ফ্লেক্সিবল বাজেট আমরা করে থাকি। টু প্রিপেয়ার ডিফারেন্ট বাজেট ফর ডিফারেন্ট লেভেল। বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের বাজেট তৈরি করার জন্য আমরা ফ্লেক্সিবল বাজেট তৈরি করি। আমার বিভিন্ন স্তর, যেমন 8,000-এ কত টাকা খরচ হবে, কত টাকা ইনকাম হবে। 10,000 ইউনিট যদি আমি উৎপাদন করি, টোটাল খরচ কত হবে, বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমার ইনকাম কত হবে। 6,000 ইউনিট উৎপাদন করলে বা ডিমান্ড যে 6,000-এর থাকে, তাহলে আমার কি অবস্থা হবে। এই যে বিভিন্ন লেভেলে আমার বাজেট করার জন্যই আমরা ফ্লেক্সিবল বাজেট তৈরি করে থাকি। টু ডিটারমাইন দ্য রেঞ্জ অফ অ্যাক্টিভিটি। কাজের রেঞ্জ নির্ণয়ের জন্য ফ্লেক্সিবল বাজেট খুবই প্রয়োজন। যেমন আমার রেঞ্জ হচ্ছে, আমি বলছি যে 6,000 থেকে 10,000, এটা হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে। টু ডিটারমাইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, আমার লেভেল ঠিক করার জন্য, যেমন 6,000 সেটা একটা লেভেল,
সেটা একটা অ্যাক্টিভিটি লেভেল, 8,000 সেটা একটি অ্যাক্টিভিটি লেভেল, 10,000 সেটা একটা অ্যাক্টিভিটি লেভেল। যদি আমার রেঞ্জ 6,000 থেকে 8,000 হতো, তাহলে আমি হয়তো অ্যাক্টিভিটি লেভেল করতাম 6,000, 7,000, 8,000, 1,000 1,000 করে আমি গ্যাপ দিতাম। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। টু কন্ট্রোল দ্য কস্ট, খরচ নিয়ন্ত্রণের জন্য ফ্লেক্সিবল বাজেট আমরা তৈরি করি। তাহলে আমরা ফ্লেক্সিবল বাজেট কেন তৈরি করি? আমার প্রকৃত খরচের সাথে প্রাকলিত খরচের তুলনা করার জন্য, বিভিন্ন লেভেলে বাজেট তৈরির জন্য, এবং আমার কাজের পরিসর বা রেঞ্জ নির্ণয় করার জন্য, এবং কাজের স্তর নির্ণয় করার জন্য, এবং খরচ নিয়ন্ত্রণের জন্য। এইসব কাজের জন্যই আমরা ফ্লেক্সিবল বাজেট তৈরি করি। এরপরে আমরা জানার চেষ্টা করব ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেটের বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে মে বি প্রিপেয়ার্ড ফর এনি অ্যাক্টিভিটি লেভেল ইন দ্য রিলেভেন্ট রেঞ্জ। ফ্লেক্সিবল বাজেট তৈরি করা হয় যে কোনো লেভেলে রেলিভেন্ট রেঞ্জের ভিতরে, যাতে আমরা পণ্য তৈরি করতে পারি। আমি রেঞ্জের ভিতরেই পণ্য তৈরি করতে পারি। ফ্লেক্সিবল বাজেটের মাধ্যমে আমি রেঞ্জ ঠিক করতে পারি, যেমন আমি 6,000 থেকে 10,000 ভিতরেই আমি উৎপাদন করব, আমার ডিমান্ড ততটুকু। তাহলে রেঞ্জটা পেলাম 6,000, 8,000, 10,000, এইভাবে আমি অ্যাক্টিভিটি লেভেল ঠিক করলাম। তাহলে সেই কারণেই ফ্লেক্সিবল বাজেট তৈরি করি। শো কস্টস that should have been incurred at the actual level of activity. প্রকৃতপক্ষে খরচ কিরকম হতে পারে সেটা প্রদর্শনের জন্য। enabling apples to apples cost comparison. apples to apples এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা প্রাসঙ্গিক খরচ, আমি কোন খরচের সাথে কোন খরচ তুলনা করব, লজিক্যাল তুলনা করার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। অনেক সময় আমরা ইললজিক্যাল তুলনা করে দেখি, যেটার সাথে যেটা তুলনা হয় না, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপেলস টু অরেঞ্জ। ইললজিক্যাল যখন কম্পেয়ার করি, লজিক্যাল কম্পারিজন সেটাকে বলা হচ্ছে অ্যাপেলস টু অ্যাপেলস। তাহলে কোনটার সাথে কোনটার তুলনা করব সেটার সক্ষমতা বৃদ্ধির জন্য ফ্লেক্সিবল বাজেট আমাদের হেল্প করে থাকে। হেল্প ম্যানেজার্স কন্ট্রোল কস্ট, ব্যবস্থাপককে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। ইমপ্রুভ পারফরম্যান্স ইভ্যালুয়েশন, পারফরম্যান্স মূল্যায়নের মানকে উন্নীত করে। আগের চেয়ে আমি বেটার ওয়েতে পারফরম্যান্স মূল্যায়ন করতে পারি যদি আমার সামনে ফ্লেক্সিবল বাজেট থাকে। এই হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আসি, হোয়াট আর দ্য 3 স্টেপস টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য প্রধানত 3টি স্টেপ আমাদেরকে মেনে চলতে হয়। সেগুলি কি কি? এক নাম্বার হচ্ছে ডিটারমাইন এ রিলেভেন্ট রেঞ্জ ওভার হুইচ প্রোডাকশন ইজ এক্সপেক্টেড টু ভেরি ডিউরিং দ্য কামিং পিরিয়ড। আগামী পিরিয়ডে, নেক্সট পিরিয়ডে আমার বিক্রয় কত থেকে কত এর মধ্যে হতে পারে, রেঞ্জটা নির্ণয় আগে করতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমি উদাহরণ দিয়েছি, আমার পণ্যের চাহিদা 6,000 থেকে 10,000 মধ্যেই থাকতে পারে, তাহলে আমি আগেই সেটা রেঞ্জটা ঠিক করেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে সেটা, অ্যানালাইজ দ্য প্রজেক্টেড ম্যানুফ্যাকচারিং কস্ট ফর দ্য কামিং পিরিয়ড। আসন্ন পিরিয়ডে আমার প্রজেক্টের উৎপাদন খরচ কি রকম হতে পারে সেটা আমি বিশ্লেষণ করব। ইউজিং দ্য পার ইউনিট কস্ট ফর ইচ এলিমেন্ট, প্রত্যেক এলিমেন্টের পার ইউনিট কস্ট আমি ব্যবহার করব। প্রিপেয়ার এ বাজেট শোয়িং হোয়াট কস্ট আর এক্সপেক্টেড টু বি ইনকার্ড এট সেভারাল পয়েন্টস উইদিন দ্য রিলেভেন্ট রেঞ্জ। Prepare a budget showing
হোয়াট কস্ট আর এক্সপেক্টেড, কত টাকা খরচ আমরা এক্সপেক্ট করি এবং করা উচিত, সেটা আগে ঠিক করতে হবে। ওইটার উপর ভিত্তি করে আমরা বাজেট তৈরি করি। তাহলে ফ্লেক্সিবল বাজেট তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমি রেঞ্জ ঠিক করব, আমার পণ্যের চাহিদা কত থেকে কত এর মধ্যে যেতে পারে নেক্সট ইয়ারে। আমি উৎপাদন খরচ প্রাক্কলন করব, অনুমান করব, বিশ্লেষণ করব। পার ইউনিট কস্ট ঠিক করে প্রত্যেকটা খরচের জন্য আমার কি পরিমাণ খরচ হতে পারে সেটা ঠিক করে, যেমন আমার ভেরিয়েবল কস্ট কি পরিমাণ হতে পারে, ফিক্সড কস্ট কি রকম হতে পারে, সেমি ভেরিয়েবল কস্ট কি রকম হতে পারে, সেগুলি ঠিক করে বাজেট তৈরি করব। এই হচ্ছে প্রধান তিনটি স্টেপ ফ্লেক্সিবল বাজেট তৈরি করার ক্ষেত্রে। এরপরে আসি হোয়াট ইজ ফিক্সড বাজেট। এই পর্যন্ত আমরা পড়েছি ফ্লেক্সিবল বাজেট বা পরিবর্তনশীল বাজেট বা নমনীয় বাজেট। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে ফিক্সড বাজেট কোনটা। ফিক্সড বাজেটকে স্ট্যাটিক বাজেটও বলে। When a budget is made for one purpose and that is always considered as constant, that is called fixed budget. যখন একটি বাজেট শুধু একটা পারপাজে তৈরি করা হয় এবং যেটা সবসময় কনস্ট্যান্ট থাকে, তাকেই বলা হচ্ছে ফিক্সড বাজেট বা স্ট্যাটিক বাজেট। Here actual cost is comparable with one budget. এখানে আমার প্রকৃত খরচটা আমি একটা যে বাজেট করেছি সেটার সাথেই তুলনা করতে হয়, এখানে তো কোনো অল্টারনেটিভ নাই। তাহলে যে বাজেটে একটা উদ্দেশ্য থাকে, শুধু একটাই বাজেট করা হয়, তার নাম হচ্ছে কি ফিক্সড বাজেট বা স্ট্যাটিক বাজেট। আর যেখানে কয়েকটা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে বাজেট তৈরি করা হয়, তার নাম হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট বা পরিবর্তনশীল বাজেট। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। তাহলে এখানে তোমরা একটু দেখো, এখানে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 12 টাকা করে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 8 টাকা করে, টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 20,000 টাকা। ডিফারেন্ট ভলিউমস লেভেলস উইদিন দ্য রিলেভেন্ট রেঞ্জ 5,000, 8,000, 10,000। তার মানে আমার পণ্যের চাহিদা 5,000 থেকে 10,000-এর ভিতরে থাকবে। তাহলে আমি অ্যাক্টিভিটি লেভেল এখানে ঠিক করেছি 5,000, 8,000, 10,000। এটা প্রশ্নেই বলে দিয়েছে এই 5টি লেভেলে আমার ইনকাম কি রকম হতে পারে। এখানে যেহেতু আমার সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে আমি ইনকাম বের করতে পারবো। সেলিং প্রাইস দেওয়া না থাকলে আমি শুধু টোটাল কস্টটাই বের করতাম। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি, কিভাবে করতে হয় সেটা একটু দেখো। স্মার্ট টাচ লার্নিং ইনকর্পোরেশন ফ্লেক্সিবল বাজেট মান্থ এন্ডেড জুন 30, 2014। ইউনিটস এখানে একটু দেখো 5,000, 8,000, 10,000 সেটা প্রশ্নেই বলে দিয়েছে। প্রশ্নের মধ্যেই এই তিনটি অ্যাক্টিভিটি লেভেল বলেই দিয়েছে। এই তিনটা লেভেলে আমি যদি পণ্য উৎপাদন করে বিক্রয় করি, তাহলে আমার সেলস রেভিনিউ কত আসবে। প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 12 টাকা। এখানে $12 দেওয়া আছে, আমি টাকাই বলছি। তাহলে 12 টাকা করে যদি হয়, 5,000 ইউনিটের বিক্রয় মূল্য কত হবে? 5 12 60,000। 8,000 ইউনিটের বিক্রয় মূল্য 8 12 96,000। 10,000 ইউনিটের বিক্রয় মূল্য 1,20,000 টাকা। আর ভেরিয়েবল এক্সপেন্স কত? প্রতি ইউনিট 8 টাকা করে। তাহলে 5,000 ইউনিটের আমার ভেরিয়েবল কস্ট হবে যে কত? 5 8 40,000, 8 8 64,000, 8 10 80,000 টাকা। সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল এক্সপেন্স যদি বাদ দেই, তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এটার সাথে তোমরা আগে থেকেই পরিচিত, তোমরা ফিনান্সে পড়েছো সেকেন্ড ইয়ারে। এখন সেই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন ফিক্সড কস্ট বাদ দেব, ফিক্সড কস্ট প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে 20,000। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে কত? 20,000। ফিক্সড কস্ট যখন বাদ দেব, তাহলে ফার্স্ট অল্টারনেটিভে 0 টাকা হচ্ছে অপারেটিং ইনকাম,
সেকেন্ড অল্টারনেটিভে 12,000 হচ্ছে অপারেটিং ইনকাম, থার্ড অল্টারনেটিভে 20,000 টাকা হচ্ছে অপারেটিং ইনকাম। তাহলে আমি তিনটা লেভেলে, তিনটা অ্যাক্টিভিটি লেভেলে আমার ইনকাম কত হবে সেটা আমার চোখের সামনেই আছে। এখন বাস্তবে যখন আমি কাজ করব ওদের সাথে আমি তুলনা করে দেখার সুযোগ পাবো। আমার পণ্যের ডিমান্ড যখন 5,000 থাকবে তখন এটার সাথে আমি কম্পেয়ার করব, যখন 8,000 থাকবে তখন এটার সাথে কম্পেয়ার করব, যখন 10,000 থাকবে তখন এটার সাথে কম্পেয়ার করব। তখন আমার নতুনভাবে আর বাজেট করতে হবে না। এই হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এরপরে আমি আরো একটা ফ্লেক্সিবল বাজেট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে বিক্রয় তাও তিনটি লেভেলে দেওয়া আছে, 1,000 ইউনিট, 1,500 ইউনিট, 1,500 ইউনিট। এখানে বিক্রয়টা সেম, কিন্তু বিক্রয় মূল্য প্রতি ইউনিটে ভিন্ন। এটা হচ্ছে 70 টাকা, এটা হচ্ছে 75 টাকা, আর এটাও 70 টাকা। তাহলে সেলস প্রাইস যখন 70 টাকা হবে, 1,000 ইউনিট বিক্রি করে আমি পাবো কত? 70,000 টাকা। 1,500 ইউনিট বিক্রি করে কত পাবো? 1,05,000 টাকা। আবার সেলিং প্রাইস যখন 75 টাকা হবে, 1,500 ইউনিট বিক্রি করে আমি পাবো কত? 1,12,500। এরপরে দেখি কস্ট অফ গুডস সোল্ড, পার ইউনিট কস্ট এখানে দেওয়াই আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, 4 টাকা করে। তাহলে 1,000 গুণ 4, 1,000 ইউনিট পণ্য উৎপাদন করতে ভেরিয়েবল কস্ট যাবে কত? 4,000 টাকা। 1,500 ইউনিট পণ্য উৎপাদন করতে যাবে 6,000 টাকা। 1,500 ইউনিট পণ্য তৈরি করতে 6,000 টাকা। ডিরেক্ট লেবার প্রতি ইউনিট 12 টাকা, 15 টাকা করে। তাহলে 1,000 গুণ 15, 15,000। 1,500 গুণ 15, 22,500। 1,500 গুণ 15, 22,500। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 3 টাকা করে। তাহলে 1,000 গুণ 3, 3,000 টাকা। 1,500 গুণ 3, 4,500। 1,500 গুণ 3, 4,500। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কত? 29,000 টাকা। এটা ফিক্সড, 3 লেভেলেই একই রকম। তাহলে টোটাল কস্ট অফ গুডস সোল্ড 51,000, 62,000, 62,000। আমার সেলস রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি কত? 19,000। এই ক্ষেত্রে 43,000, এই ক্ষেত্রে 50,500। সেটাকে বলা হয় গ্রস প্রফিট। এটাও আমরা আগে করেছিলাম। সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করি তার নাম হচ্ছে কি? গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিট থেকে যখন অন্যান্য খরচগুলি আমরা বিয়োগ করব, অন্যান্য খরচের মধ্যে কি আছে একটু দেখো। ভেরিয়েবল সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেগুলি প্রত্যক্ষ খরচ সেগুলি কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে অন্তর্ভুক্ত। পরোক্ষ খরচগুলি আলাদা করেই আমরা বিয়োগ করছি। ভেরিয়েবল সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রতি ইউনিট 2 টাকা 50 পয়সা করে। 1,000 ইউনিটে 2,500, 1,500 ইউনিটে 3,750, 3,750। ফিক্সড সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা উৎপাদনের সাথে জড়িত না, এটা সেলস এর সাথে জড়িত। ফিক্সড কস্ট, সেটা ফিক্সড 18,000 করে। ইনকাম ট্যাক্স প্রতি ক্ষেত্রে একই রকম। তাহলে তিনটাই মিলে অন্যান্য খরচ আসছে 21,500, 22,750, 22,750। তাহলে উপরে যে আমি গ্রস প্রফিট বের করেছিলাম, গ্রস প্রফিট থেকে আদার এক্সপেন্স যখন বিয়োগ করব তাহলে আমি অল্টারনেটিভ 1-এ পাচ্ছি -2,500। মাইনাস হওয়া মানে কি? আমার ইনকামের চেয়ে খরচ বেশি, তার মানে আমার নেট লস। অল্টারনেটিভ 2-তে 20,250, অল্টারনেটিভ 3-তে 27,750 টাকা। তাহলে তিনটা অল্টারনেটিভের অবস্থা আমার সামনে আছে। এখান থেকেই আমরা অ্যাকচুয়াল ব্যাপারটাকে কম্পেয়ার করে দেখতে পারি। এই হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি 2টা অঙ্ক দেখিয়েছি, এইগুলির আলোকে তোমরা একটু বই পড়বে। পরবর্তীতে আমি আরো
ডিফারেন্ট অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।